তিস্তার ভাঙন নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। সরাসরি চলে যাব আলোচনায়। তিস্তাকে বলা হতো একসময় উত্তরের জীবন রেখা, কিন্তু সেই তিস্তা এখন ভাঙ্গন প্লাবনে পরিণত হয়েছে উত্তরের মানুষের মরণ রেখায়। আজকে আমরা আলোচনা করব এই তিস্তাকে নিয়ে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন এবং প্রত্যাশার জায়গাটি কেমন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তিস্তার ভাঙ্গন রক্ষায় আমরা দেখছি 210 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে। এটি আসলে কতটা টেকসই আপনি মনে করছেন? এটা তো কোনোভাবেই টিকসই না। তিস্তা যে ধরনের নদী এবং তার বুকটা উঁচু হয়ে গেছে, খনন ছাড়া এই তীর সংরক্ষণ প্রকল্প যে টাকাগুলো ব্যয় করা হচ্ছে, এর আগেও করা হয়েছে, আজকে না, প্রতি বছরই করা হয়। তীর সংরক্ষণ পরিচালনা ব্যয় করা হয়, কিন্তু মানুষের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে যে এটা টেকসই নয়, ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা পালিত হচ্ছে না। মানুষ বলে সরকারি টাকা পানিতেই পড়ে যাচ্ছে, কোনো কার্যকর হচ্ছে না। তো ভাঙন যখন আসে তখন মানুষ আবার চায়, তখন এই জায়গা থেকে রাজনীতিবিদরাও চায়, জনপ্রতিনিধিরাও চায়, তখন পানি উন্নয়ন বোর্ড করে। কিন্তু আমাদের কথা হচ্ছে স্থায়ী সংকট, মানুষ কিন্তু চাচ্ছে স্থায়ী সংকট। নদীর পরে আজকে যে কাজগুলো 260 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অনেক জায়গায় আবার ভাঙন তৈরি হয়েছে। রাজারহাটে হয়েছে, বিদ্যানন্দে হয়েছে, পুরীরহাটে হয়েছে, বজরায় হয়েছে, শুরু হয়েছে ভাঙন। আর এটি যদি নদীর যে অবস্থা পানিটা তো বড় বন্যার তো 4-5 বছর পর আসে, এখন তো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বড় বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এটা যদি শুরু হয়, বড় প্লাবন যদি শুরু হয়, এই বালুর বস্তা দিয়ে, জিও ব্যাগ দিয়ে এই তিস্তাকে সুরক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। বলছেন যে এটা এই প্রকল্প দিয়ে সুরক্ষা সম্ভব না, তাহলে তিস্তাকে নিয়ে সমন্বিত আসলে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন? তিস্তাকে নিয়ে সমন্বিত ব্যবস্থাপনা, আমরা তো এই ভাঙন রোধের জন্য প্রতি বছর তিস্তার ভাঙনে 1 লক্ষ কোটি টাকার সম্পদ বিলীন হয়, অবকাঠামো বিধ্বংস হয়। সেই জন্য আমরা একটা স্থায়ী ব্যবস্থাপনার কথা বলছিলাম। সরকার এই ব্যবস্থা ঠিক করার জন্য চীনের পাওয়ার চায়নার সঙ্গে পানি উন্নয়ন বোর্ড একটি এমইও করে, তার ভিত্তিতে সমীক্ষা সম্পূর্ণ হয়। এটা 19 সালে, 16 সাল থেকে 19 সালে এবং 20 সালের জানুয়ারি মাসে এটি করার কথা ছিল, কিন্তু এইটা কিন্তু ঝুলে যায়। তো এইটা আমাদের কথা হচ্ছে যে পরিকল্পনা যেটা আছে, নদীকে 10 মিটার খনন করা, বা তীরের বাঁধ নাই সেই বাঁধটাকে পুনর্নির্মাণ করা, ডান তীরের বাঁধটাকে মেরামত করা, নদী 10 মিটার ডিপ করা, তাহলে এইটা করলে তীর সংরক্ষণ করা এবং তিস্তা নদীর সঙ্গে যে কানেক্টিং নদীগুলো আছে, শাখা প্রশাখা উপনদীগুলো আছে, সেগুলোকে সংযুক্ত করা। তিস্তা একটা ফ্লাশি রিভার। তিস্তা আকস্মাৎ কিন্তু এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে ঢলের পানিটা নামে উপর থেকে, গজলডোবা বাঁধ কিন্তু সব গেট খুলে দিতে হয়। আমাদের এই অঞ্চলের যে ডালিয়া ব্যারেজের বাঁধ, তার যে গেট সব খুলে দিতে হয়। অনেক সময় কিন্তু আপনাদের যে দাবি, আপনার যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছেন, বর্তমান সরকার কিন্তু বলছে সেটি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। এই জায়গাতে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন? প্রত্যাশা হচ্ছে, মানুষ তো তাতক প্রতীক্ষায় বসে আছে। এইবারই প্রথম প্রধানমন্ত্রী চীন থেকে সফর শেষে ফিরে এসে বলছেন যে কোনো মূল্যেই হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা তো গভীর প্রত্যাশা নিয়ে বসে আছি, মানুষও বসে আছে, মানুষ আশাবাদী হয়ে আছে। এখানে অর্থায়নের যে ব্যাপারটা আমরা বারবার বলছি যে এই তিস্তা মহাপরিকল্পনা করতে কারিগরি সাহায্য চীনের নেন, কিন্তু এখানে বহুমুখী সাহায্যের নামে বিলম্ব করার দরকার নেই, নিজস্ব অর্থায়নে করা যায়। বা এখানে যদি বাজেটে কিন্তু আপনার মানে এডিপির বরাদ্দে কিন্তু পদ্মারও নাই, তিস্তার কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নাই। আপনি বলছেন যে কারিগরি সহায়তা চীনের নিলেও নিজস্ব অর্থনীতি এটি সম্ভব এবং আপনার দীর্ঘ সময় সেই দাবিটি করে আসছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম তিস্তাকে নিয়ে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী যে টেকসই পরিকল্পনা, সেটি একমাত্র মহাপরিকল্পনা ছাড়া এই তিস্তার সুরক্ষা সম্ভব নয়। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু এই ছিল আমার কাছে। নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে একজন অতিথি ছিলেন। আমরা সরাসরি ছিলাম রংপুরে।